কেমন আছো তোমরা সবাই? ওই দেখো নারকেল গাছের মাথায় সূর্য উঠে বসে আছে। বেলা প্রায় অনেকটা হয়ে গেছে, প্রায় এখন 7:15 মতো বাজে। আর আজকের বারটা ছিল হচ্ছে শনিবার। তো দেখতেই তো পাচ্ছ ওখানে বাপি স্নান করা হয়ে গেছে। বাপি যে এত সকালবেলা কি করে স্নান করে আমি সত্যিই বুঝতে পারি না গো। তো আমি এসেছিলাম ছাদে, কারণ ওই যে আমার গাছ কটা ওদেরকে দেখার জন্য। জানো তো সকালবেলা করে এখন তো ছাদে না গেলে মনটাই ভালো লাগছে না। চারদিকটা এত সুন্দর হয়ে থাকছে ফুলে ফুলে। তারপরে ওইদিকে যেমন প্রতিদিনকার মতো এখন তো বললাম রুটিনে আমি অ্যাড করেই নিয়েছি, সকালবেলা উঠলেই আগেই ঠাকুরের নাম গানটা চালু করে দেবো। তাহলে আমার বেশ অনেকটা জানো তো কাজের এনার্জি চলে আসে, প্লাস কোনো নেগেটিভ চিন্তাভাবনাও মাথায় আসে না। আর এইদিকে দেখো হাতে এখন যে তেলের বোতলটা দেখলে না, ওটা একটা বলতে পারো না, ওটা একটা হেয়ার অয়েলই। তো ওটা আমি রিসেন্টলি ইউজ করছি। এটা নিয়ে হচ্ছে 2 নাম্বার বাটল। তো দাঁড়াও খুব শিগগিরই তোমাদের সাথে না এই রিভিউটাও শেয়ার করে দেবো। জানো তো এই তেলটা দিয়ে ভীষণ উপকার হয়েছে। তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম না জোভিসের হেয়ার টনিক, ওটা দিলে না সত্যি কথা বলতে এখন আমারও না একটু ঠান্ডা লেগে যাচ্ছে, আর কি টনিকটা একটু ঠান্ডা আছে। তো শীত করে তো আর টনিকটা দিতে পারছি না, তো সেই জন্যই এই হেয়ার অয়েলটা আবার খুঁজে পেতে বার করেছি। তো দাঁড়াও তোমাদেরকে একটা সেপারেট ভিডিওতে অবশ্যই এর সম্পর্কে জানিয়ে দেবো। তো এইখানে প্রত্যেক দিন আমার যে গাছপালা আছে ওদেরকেও একটুখানি দেখতে লাগে, কার কোথায় হলুদ পাতা হয়েছে সেগুলোকে ফেলে দেওয়া, কার কোথায় কতটা গ্রোথ হচ্ছে, কিংবা কারোর যদি কোনো কাটিং করতে লাগে। তো এইসবই সকালবেলা উঠে টুকটাক কিন্তু আমি দেখতে থাকি। তারপরে এই যে রোদটাতে দাঁড়িয়ে কিন্তু ব্যায়ামটা করতে ভীষণ ভালো লাগে। বাট ব্যায়ামটা করার সময় না ঘাড়ে এমন করে লাগে না, মানে আরোই বলতে পারো ব্যায়াম করতে আর ইচ্ছা করে না। কি হয়েছে বলো তো, এই ঘাড়ে যে এরমভাবে স্পন্ডিলাইসিস হয়ে যাবে সত্যি আমি ভাবতে পারিনি, কিন্তু হয়েছে। এখন কিছু করার তো নেই, এটাকে তো আর ফেরাতে পারবো না। তবে ডাক্তারের যেমন বললো যে এখন ব্যায়াম করো তাহলে সুস্থ থাকবো, তো এখন ব্যায়ামটা করারই চেষ্টা করছি। গত ভিডিওতে আজজুল এসকে আইডি থেকে কমেন্ট করে জানতে চেয়েছে যে আমি ইনডোর প্ল্যান্টের মাটি কিভাবে তৈরি করেছি আর কিভাবে গাছগুলোর যত্ন করি। কি বলতো দিদিভাই, ইনডোর প্ল্যান্টের মাটি আমি সেরকম কোনো গাছগুলো সেরকম কোনো যত্ন করি না, ওই বেশ কিছু টুকিটাকি টিপস আছে সেগুলোকেই ফলো করি। তো চলো এই ভিডিওতে তোমার সাথে সেগুলোও শেয়ার করব। আর এদিকে দেখো বেডটা কিন্তু একদম ক্লিন করে গুছিয়ে নিয়েছি, একদম টান পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। ও যেটা বলছিলাম যে ইনডোর প্ল্যান্টের মাটি আমি কিভাবে তৈরি করেছি। তো ইনডোর প্ল্যান্টের মাটিতে রয়েছে হচ্ছে সাদা বালি, আর তার সাথে দিয়েছি মাটি, ভার্মি কম্পোস্ট, আর দিয়েছিলাম হচ্ছে কোকোপিট। এই কোকোপিটটা কিন্তু ইনডোর প্ল্যান্টে দিতেই হয়, তাহলে না গাছে আর কি জলের কমতিটা থাকে না। কোকোপিট কিন্তু অনেকক্ষণ জল ধরে রাখতে পারে। আর সেরকম বলতে যত্ন এতে আমি এখনও অবধি আর কোনো সার অ্যাড করিনি, প্রায় ধরো 6 মাস হতে গেল। তো এখন আমি সার আর অ্যাডও করবো না। আবার ওই বর্ষাকালে আগ দিয়ে একটুখানি দেবো, গরমের মধ্যে প্রচণ্ড দেবো না, যখনই বৃষ্টি হবে তার 1 সপ্তাহ আগে থেকে একটুখানি সার অ্যাড করে দেবো। তবে এখন যেহেতু বৃষ্টির কোনো এদিক ওদিক নেই, তাই এখন আর সার দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তবে ডেলি কিন্তু গাছে আমি একটা লিকুইড দিই, তো সেটা আজকে দাঁড়া ভিডিওর মাঝখানে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এদিকে দেখো ঘরের জানলা দরজাগুলো সমস্তই খুলে দিয়েছি, দিয়ে এখানে এখন ফর্দ করছি। তবে ভেবো না এখন আমি বাজারে যাব, এই ফর্দটা করে রেখেছি কেন বলো তো, এখন হাতটা ফাঁকা আছে। তো ফর্দটা এখানে করে রাখলাম, যা যা আনতে হবে। এখানে কিছু মুদিখানার জিনিস ছিল আর কিছু সবজি বাজার ছিল। আর কি কৌশিক এখনও বাড়ি আসেনি, ও 10টার মধ্যে চলে আসবে। এইবার ধরো ও যখন 10টার সময় আসে না, তখন তো আমি ওখানে রান্নার ওখানে ব্যস্ত থাকি, তখন তো আর অত মাথা খাটিয়ে বলা যায় না যে কোনটা আনতে হবে কোনটা আনতে হবে না। তো এখন হাতে সময় ছিল, তো সেই জন্য না ফর্দটা করে রেখে দিলাম। আর তোমরা তো বুঝতেই পারছো কৌশিক আজকে বাড়ি আসছে, টিফিনটাতে একটুখানি অন্যরকম কিছু হবেই। তো এখানে দেখো এখানে ছোলার ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে, আর ওদিকে ভাত করব, তার কিন্তু চালটা আগে থেকে ভিজিয়ে দিয়েছি। তো বলতে পারো এইটাই হচ্ছে আমার গাছের সার। আর এই যে চালটা ভিজিয়ে দিলাম, এই চালটা এখন মিনিমাম 8 ঘন্টা ভিজবে, যদি কখনো হাতে সময় থাকে তাহলে আরও বেশিক্ষণ ভেজাই। তো এই চাল ধোয়ার জলটাই কিন্তু আমি প্রত্যেক দিন আমার ইনডোর প্ল্যান্টগুলোতে দিয়ে থাকি, যার জন্য বলতে পারো গাছগুলোতে সেরকম কোনো সার দিতে লাগে না, ওরা এমনিই কিন্তু খুব ভালো বাড়বাড়ন্ত আছে। আর এই দেখো গতকাল ছোটো আলু নিয়ে এসেছিলাম আর কি, নতুন আলু ছোটো আলুগুলো, তো সেগুলোই আজকে ভাজা করবো। আর এখানে দেখো ফুলকপি, বিনস, মটরশুঁটি, গাজর সমস্ত কিছুই কেটে নিয়েছি, কারণ আজকে বানাবো হচ্ছে ভেজ ডাল। তার সাথে এই যে আর কি ছোটো বড়ি, এগুলোকে ভাজা বড়ি বলে। তো এই যে ভাজা বড়িটাই ভেজে নিচ্ছি। কি বলো তো, ভেবেছিলাম বড়িগুলো না খুব ভালো হবে, কেনা বড়ি তো, কিন্তু দেখলাম বড়িগুলো এত বিশ্রী না, এগুলো ধরো ডালের বড়ি, তো এরা বলতে গেলে ডালই দেয়নি, পুরোটাই আর কি চালের গুঁড়ো, শুধু বাইন্ডিংয়ের জন্য মনে হয় যেটুকু ডাল লাগবে সেইটুকুই দিয়েছিল। এত বিশ্রী বড়িগুলো খেতে, এখন কি বলো তো কিনে বিপাকেও পড়ে গেছি, ফেলতেও পাচ্ছি না। এখন কয়েকদিন আমাকেই খেয়ে নিতে হবে। কৌশিককে যেই দিয়েছিলাম খেতে, ওর তো একদমই পছন্দ হয়নি, ও আবার আমাকে তুলে দিয়ে দিল।
আর এইদিকে দেখো আমার কিন্তু ছোলার ডালটাও একেবারে হয়ে গেছে, এখন ওপর থেকে একটু মিষ্টিও দিয়ে দিয়েছি। ব্যাস এই যে একদম দেখো দোকানের মধ্যে ছোলার ডাল রেডি হয়ে গেছে। আর দেখবেন দোকানের যখন ছোলার ডাল হয় না, ওরা কিন্তু আলুর খোসাগুলো ছাড়ায় না, আর কি খোসাগুলো রেখে দেয়। তো আজকেও সেইভাবেই করেছি। আর এরই মধ্যে কৌশিক কিন্তু বাড়ি চলে এসেছে। তো ও আগেই বাড়ি ঢুকে আমাকে বলছে তোমার রান্নাঘরের এইখানটা এটা করলে ভালো হবে, এটা করে দেবো। মানে রান্নাঘরটা নিয়ে বলতে পারো ওরও যেমন অনেক প্ল্যান পরিকল্পনা, আমারও অনেক প্ল্যান পরিকল্পনা, কিন্তু এখন কতটা কি হবে সেটাই হচ্ছে দেখার। তো এইদিকে এই যে গরম গরম লুচি তৈরি হচ্ছে, রেডি। তো এরই মাঝে কৌশিক বললো তুমি ওখানে গিয়ে তাহলে লুচিগুলো বেলে বেলে দাও, আমি সমস্ত লুচিগুলো ভেজে নিচ্ছি। আর এখন দেখো ও কিন্তু, আমি মনে হয় প্রথম দিকে 3-4টা লুচি ভেজেছিলাম, তারপরে সমস্ত লুচি কিন্তু ও ভেজেছে। তো এখন এই যে আমার হাতের তৈরি ছোলার ডাল আর কৌশিকের হাতের ভাজা লুচি, তো এই দিয়ে আজকের আমাদের ব্রেকফাস্টটা হবে। আর সাথে না একটুখানি বোঁদেও নিয়েছিলাম, গতকাল বেরিয়েছিলাম না তখন নিয়ে এসেছিলাম। তো আজকে অনেক দিন পর এরকম লুচি আর ছোলার ডাল খেতে যে কি ভালো লাগছিল না, প্রায় জানো তো আজকে অনেকগুলো লুচি খাওয়া হয়ে গেছে। আর টেবিলের অবস্থাটা প্লিজ দেখো না, টেবিলের অবস্থা এখন খুব খারাপ, কারণ তোমরা তো জানোই রান্নাঘরে আমার কিছু রাখার জায়গা থাকে না, তো সমস্তটাই আমার এই টেবিলের ওপরেই থাকে। আর এই দেখো চালটা কিন্তু প্রায় 1 ঘন্টা মতো ভিজেছে, তারপরেই কিন্তু এখন চালটাকে বেশ ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। আর দেখো জলের কালারটাও কিন্তু পুরো পাল্টে গেছিলো। তো এই জলটা যদি প্রত্যেক দিন গাছে দেওয়া হয়, সেটা ইনডোর গাছ না, তোমরা যদি আউটডোর গাছেও দাও না, গাছের কিন্তু গ্রোথ খুব ভালো হয়। আর কি সেরকম কোনো সার দিতে লাগে না। কি বলো তো, আমরা প্রত্যেক দিন যে চালগুলোর আর কি, যে চালেরই যে আমরা ভাত খাই না কেন, সেই প্রত্যেকটা চালই কিন্তু আর কি পালিশ করা চাল থাকে, একদম কাঁচা চাল থাকে না। একদম যদি কাঁচা চাল হয় না, কাঁচা চালের কিন্তু কালারটা জানো তো একটুখানি হলুদ আছে। তো এইগুলো কিন্তু কাঁচা চাল না, এগুলো একটু সেদ্ধ করা প্লাস এগুলো পালিশ করা থাকে। তো এইটা আমি এতটা জানি কারণ আমার পিসির বাড়িতে না অনেক জমি আছে, তো ওরা এরকম কাঁচা চালের ভাতই খায়। তো ওদের চালের কালারটা দেখেই আমি বুঝতে পেরেছি যে এই হতে পারে। তো এইদিকে দেখো ভেজ ডালটাও কিন্তু একেবারে হয়ে গেছে, আর কী কী দিলাম সবটাই তো দেখতে পেলে। তো এইভাবেই কিন্তু আমি ভেজ ডালটা করি। আর কি এরকম যদি সবজি দিয়ে ডাল করা যায় না, বাপির ক্ষেত্রে খুব সুবিধা হয়, কারণ বাপি তো সমস্ত তরকারি খায় না। আর ডালের মধ্যে যদি সমস্ত সবজিটা দেওয়া থাকে, বাপির কিন্তু খেতেও খুব সুবিধা হয়। আর এই যে আজকের মেনুতে তখন দেখলে না বড়ি ভাজা করলাম, আর এখন করে নিচ্ছি এই ছোটো আলু ভাজা, ডাল, আর তার সাথে করবো হচ্ছে পনিরের তরকারি। তো এই হচ্ছে আজকের রান্নাবান্না। তো চলো এদিকে কাজ করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গত দিনের ভিডিওতে কমেন্ট করেছিল জিনিয়া রয়, আর বুদ্ধদেব আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে তোমার কাজগুলো দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছে পাপড়ি কিচেন, স্বর্ণা তালুকদল, দোলন সিম্পল লাইফস্টাইল, ক্রিয়েশন বাই ঋতশ্রী, জয়শ্রী বিশ্বাস। আর সুস্মিতা দিদিভাই লিখেছে তোমার গাঁদা গাছে অনেক ফুল ফুটেছে। হ্যাঁ গো দিদিভাই, অত যে ফুল ফুটবে সত্যিও গো আমি এক্সপেক্ট করিনি। দেখো তো আমি ছাদের গাছে সেরকম একটা যত্ন করি না, তা সত্ত্বেও মানে এই সামান্য যত্নে যখন গাছগুলো ভরে ভরে ফুল হয় না, তখন বলতে পারো দেখতে ভীষণ ভালো লাগে। আর এই দেখো ওদিকে পনিরের তরকারিটা চাপিয়ে দিয়ে কিন্তু আমি ঘরে চলে এসেছিলাম গাছে এই চাল ধোয়া জলগুলো দেওয়ার জন্য। আর আমার কতদিনের ভিডিওতে লোপামুদ্রা দি কমেন্ট করেছে তোমার নিউ কিচেনের নিউ লুক দেখার জন্য ওয়েট করে আছি। দিদিভাই জানো তো আমিও প্রচুর ওয়েট করে আছি, কবে আমার রান্নাঘরটা বড় হবে। এইটুকুর মধ্যে রান্না করতে জানো তো প্রচণ্ড কষ্ট হয়। আর এই যে গ্যাস ওভেনটা রাখার পর কিন্তু দুই সাইডে দেখো সেরকম একটা জায়গাও থাকে না যে একটা বড় বাটি বা অন্য কিছু রাখা যাবে। তো এইসব রাখারাখির না প্রচণ্ড সমস্যা হচ্ছে। তো নিচের সমস্ত কাজ ছেড়ে আমি চলে এসেছি ওপরে। আর এই যে গারোর যে ভ্যাকুয়াম ক্লিনারটা নিয়েছিলাম, এইটা দিয়েই আজকে হচ্ছে সোফার এরিয়াটা টোটালটা পরিষ্কার করব। সেই গত মাসে করেছিলাম, তারপরের থেকে তো আর করাই হয়নি। আর দেখো তো যে পরিমাণ কারখানার থেকে কালি বেরোয়, তো এইভাবে ডিপ ক্লিন যদি সবসময় ঠিকঠাক করে না করা হয় না, জিনিসগুলো না আর কিছুই না নষ্ট হয়ে যাবে। তো এইদিকে দেখো এখানে কুশানের কভার থেকে শুরু করে সোফার ওপরটা সম্পূর্ণটাই কিন্তু এর সাথে যে মাল্টিপারপাস ব্রাশটা আমি পেয়েছি, তো সেটা দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর আজকে এই যে দেখো সোফাগুলো কিন্তু সরিয়েও চারপাশে দেখো কত ধুলো জমেছে। তো এইগুলোও আজকে সমস্তটাই পরিষ্কার করব। কি বলো তো, কৌশিক থাকলে না ও এইগুলো একটুখানি ধরে ধরে দেয়, তো সেই জন্য বলতে পারো একটু সুবিধাই হয়। তাই এইসব ক্লিনিংয়ের ব্যাপারগুলো যেগুলো আর কি ডিপ ক্লিনিং করার থাকে, সেগুলো না কৌশিক আসলেই আমি করার চেষ্টা করছি। তো এইদিকে আজকে জানলাটা খুললাম, আর দেখো জানলার ভেতরের টাইলস আর বাইরের টাইলসের কত পার্থক্য। আর এটা দিয়ে আর কি মাল্টিপারপাস ব্রাশটা দিয়ে যে এত ভালো পরিষ্কার হবে জানো তো, আমি তো ভাবতেই পারিনি। অন্য সময় যখন জল আর নেতা দিয়ে করতাম, তখন তো প্রায় 5-6 বার করে এই মানে কি নেতাটাকে পরিষ্কার করতে হতো আর মুছতে হতো, পরিষ্কার করতে হতো আর মুছতে হতো। কিন্তু ভ্যাকুয়াম ক্লিনারটা কেনার পর দেখো একদম বিনা চিন্তায় বিনা পরিশ্রমে আমার কিন্তু জানলাগুলো খুব ভালো পরিষ্কার হয়ে গেল। আর কি যেখানে যেখানে এরকম ধুলো থাকবে সেখানে
সেখানে যদি একবার করে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে দেখবে সব দিকই কিন্তু বাড়ির একদম চকচকে থাকবে। আর বাড়িতে চারিদিকে এরকম পরিপাটি চকচকে থাকলে তবেই বলো তো বাড়িতে ঢুকে একটা শান্তি কাজ করবে না, এবং দেখবা বাড়িতে ঢুকে যদি একটা শান্তি কাজ করে না তখন কিন্তু মনটাও অনেকটা ভালো লাগে। তখন মনে হয় না বাড়িতে ঢুকলে একটা শান্তির জায়গা থাকবে। আর এই যে ঝাড়াঝাড়ি করতে গিয়ে ফ্লোরেও অনেক ধুলো ময়লা পড়েছিল, তো এখন এই যে যেটা ফ্লোর ক্লিনিং ব্রাশ আছে তো সেইটা দিয়ে এখন ফ্লোরটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। দিয়ে তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে, আর আমি বেরোনোর পর কৌশিক চলে গেছে স্নান করতে। তো কৌশিক বেরোতে বেরোতে আমাকে কিন্তু তাড়াতাড়ি স্নান সেরে পুজোটাও দিয়ে নিতে হবে, কারণ ও ধরো সারা সপ্তাহে তো বাইরে খায়, তো যখন বাড়িতে থাকে একটু রান্নাবান্নাটাও বেশি হয়। আর অনেক দিন পর ধরো বাড়িতে বসে নিজের জায়গায় বসে কিন্তু খাবারের মজাই আলাদা। যতই হোক বাড়ির রান্না আর হোটেলের রান্নার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য, সেখানে নিজের কোনো পছন্দসই থাকে না। আর বাড়িতে রান্না করলে তো সবটাই নিজের পছন্দ মতোই হয়ে থাকে। আর এই দেখো গাছ থেকে আজকে এতগুলো ফুল তুলেছি, তো এই এতগুলো ফুল দিয়ে ঠাকুরকে ভালোভাবে সাজিয়ে একদম শান্ত মনে পুজো দিয়ে নিয়েছি। আর ঠাকুরকে না যখনই পুজো দেবে তখনই কিন্তু মাথার থেকে সমস্ত চিন্তা ভাবনা বার করে শান্ত মনে পুজো দেবে, তবেই তো বলো ভগবান আমাদের কথা শুনবে। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধেবেলা, আজকে সারাটা দিন আমার রান্না করতে করতেই যাচ্ছে আর কি। কৌশিক বাড়ি থাকলে না খাবার দাবারগুলো একটু বানানো হয়, তো দেখো তো সারা সপ্তাহ ওই গয়ম গচ্ছ যা থাকে সেগুলো দিয়েই চলে। কারণ বলি না বাপি খুব একটা বেশি এদিক ওদিক কিছু খেতে চায় না, নিজের জন্য একা কি বানাবো বলো। তো এখানে এখন এই যে নারকোলটা কোড়াচ্ছি, আর নারকোলটা আমি এত বাজেভাবে ফাটিয়েছি আমি কোড়াতেই পারছিলাম না, অনেকক্ষণ পর জানো তো আয়ত্তে এসেছে। আর এই নারকোল কোড়াতে আমার যে কি ভয় লাগে তার একটাই কারণ, এই রকম করে না আমার একটা দিদি নারকোল কোড়াচ্ছিল, করতে করতে দিদির হাতটা ফসকে যাওয়াতে দিদির পুরো বুড়ো আঙুলের সাইড থেকে হাতের শিরা অবধি পুরো চিড়ে গেছিলো। কি হবে রে? নাড়ু করবো এখন, ঠিক করে বল। পিঠে। হ্যাঁ, তুই কটা পিঠে খাবি? অন্য সময় বলে আমি যেটাই খাবো দুটো খাবো, এখন প্রথম বললো আমি অনেকগুলো খাবো। খাবি তো? তুই পিঠে খাবে বলে বসে আছিস? ও যখন থেকে শুনেছে পিঠে হবে তখন থেকে ওর আর অন্যদিকে কোনো তাকানো নেই, পিঠে খেয়েই তারপর যাবে। না এখন তো পিঠেই না, একটু নারকোল গোড়াই খা। না এখন একটুখানি খেয়ে নে, পরে নারকোল গোড়া পাবি না। হ্যাঁ নেহা কর। হ্যাঁ পিঠে তোকে দেবো, তুই যতগুলো খাবি তোকে ততগুলো দেবো। ও ভেবেছে ও যদি এখন নারকোল গোড়া খেয়ে না আমি আর পিঠে দেবো না, তো পিঠে বানাবো তোকে দেবো না, তাই কি হয়? হ্যাঁ তাই কি হয়? তো দাঁড়াও এখন আগে ব্যাটারটা গুলে তারপরে সন্ধে দেবো, দিয়ে তারপর বানাবো। আর আজকে আমি বানাচ্ছি হচ্ছে মালপোয়া, যেটাকে অনেকে তেলের পিঠেও বলে। আর জানো তো আজকে করে মাকেও তো করে পাঠিয়েছিলাম, মাও বলেছে খেতে নাকি ভীষণ সুন্দর হয়েছে। তো তোমরা যারা পারো না বলতে বলছি না আমি খুব বেশি ভালো পারি, তবে যেটুকু পারি তোমরা যারা পারো না তারাও কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারো। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি, তার সাথে 1 কাপ সুজি আর 1 কাপ নিয়েছিলাম চালের গুঁড়ো। তো এইটা দিয়ে ভালোভাবে একটুখানি মেখে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ নারকেল কোড়া, আর দিয়েছি এই ধরো 1 কাপ মতো নলেন গুড়, যেটা আর কি ঝোলা গুড় থাকে সেই গুড়টা দিয়েছিলাম। তবে মা বললো ঝোলা গুড়ে তো সেরকম একটা মিষ্টি থাকে না আর কি, যেটা খাঁটি গুড় হবে। তো তার মধ্যে না এখানে 1 কাপ মতো চিনিও অ্যাড করেছিলাম, দিয়ে সমস্তটা দিয়ে এইরকম একটা না ঘন না পাতলা এরকম একটা মিডিয়াম ব্যাটার বানিয়ে না 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আর হ্যাঁ সাথে কিন্তু একটু মৌরিও দিও, তাহলে খুব ভালো সেন্ট ওঠে। তো 8 ঘন্টা রেস্টে রেখে চলে গেছিলাম এই পুজো করতে। আর 8 ঘন্টা পর দেখতেই তো পাচ্ছ কি সুন্দর আর কি, তেলের মধ্যে দিলেই এরকম ফুলকো ফুলকো মালপোয়া হয়ে যাচ্ছে, একদম রেডি। এগুলো জানো মিষ্টিটাও যেরকম ঠিক ছিল তেমনি কিন্তু নরমও হয়েছিল খেতে। আর দেখেছো মালপোয়াগুলো কীরকম ফুলছে, এত সুন্দর আনন্দ হচ্ছিল না। আর যখনই দেখবে এইসব পিঠে টিঠেগুলো ভালো হবে না তখনই কিন্তু পিঠের ওপর থেকে বেশ ভালো উপর থেকে দেখবে গর্ত গর্ত হয়, যেটাকে আর কি ফোঁড় ওটা বলে, সেইটা হয়। আর এর ফলে কিন্তু খেতেও হয় মালপোয়া একদম দুর্দান্ত। তো এই যে এই কটা মালপোয়া ভাজছিলাম, তো এরই মধ্যে হঠাৎ করে দেখি দুষ্টু চলে এসেছে। আর এত সুন্দর একটা জিনিস বানাচ্ছি আর ওকে দেবো না তার কি হয়? ও শুধু সন্ধেবেলা এসেছিল, তারপরে ওর মা ডেকে নিয়ে গেলে পড়তে বসাবে বলে। আর যেই না পড়ার ছুটি হয়েছে ও যেন মাকে কি বলে এসছে, ও মা আমি না একটুখানি আন্টির কাছে যাচ্ছি, আমার একটুখানি দরকার আছে। একবারও বলেনি যে আমি মালপোয়া খেতে আসছি, যদি ওর মা ওকে বকে। কি বলতো ওর মা সেরকম কিছু বলে না, কিন্তু বাচ্চা মানুষ তো ও একটুখানি ভয় পেয়ে যায় এই আর কি। আর দেখো বাচ্চা মানুষ এরকম মিষ্টি মিষ্টি খাবার পেয়ে যে ও কি খুশি হয়েছে সেটা তোমরা ওর মুখ দেখলেই কিন্তু বুঝতে পারবে। তো চলো এখানে বাকি মালপোয়াগুলো কমপ্লিট করে নিই, আর সেই সাথে তোমাদের সাথে আরও কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আর আমার গতদিনের ভিডিওতে রিঙ্কি ভৌমিক দিদিভাই বলেছে তুমি ব্ল্যাঙ্কেট তো ওয়াশিং মেশিনে কাচতে পারো।
কি বলতো, ব্ল্যাঙ্কেট তো ওয়াশিং মেশিনে কাচাই যায়, তবে এই ব্ল্যাঙ্কেটটা এত ভারী আর এত বড় নয়। আমার মনে হয় না এটা জলে চোবালে 6 কেজির নিচে হবে, 6 কেজির ওপরে হয়ে যাবে, যেটা আমাদের ওয়াশিং মেশিনের লোডের থেকে কিন্তু অনেকটাই বেশি। যে স্কিন কেয়ারটা বহুত কষ্টে কমপ্লিট করলাম, মানে এত ঠান্ডা লাগছে না, মানে ফেস ওয়াশ জল এক তো ঠান্ডা, বাদ বাকি ক্রিমগুলো পর্যন্ত ঠান্ডা রয়েছে। স্পেশালি সবশেষে এই যে হাতটা ঠান্ডা, যার জন্য এই হাতটা গালে দিলেই কারেন্টের শক লাগার মতো হচ্ছে। তো এই যে বেজে গেছে হচ্ছে 11টা। আজকে সন্ধ্যাবেলা থেকে প্রচুর হইহুল্লোড় হলো ওই পিঠে নিয়ে, তারপরে দুষ্টু তো এলো, তারপরে মাঝখানে তো একবার বাইরেও বেরিয়েছিলাম তখন, কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি, কারণ বাইরে সব অন্ধকার অন্ধকার আর এত হুড়োহুড়ি হচ্ছিল না, তো তার মধ্যে আর ভিডিও করা সম্ভব হয়নি। আর যার ফলে তো আজকে আমার সারাদিনের যা শ্যুট করেছি কিচ্ছু এডিট হয়নি। তো এখন এডিট করতে বসবো, জানি না কখন কি শেষ হবে, তবে শেষ করবো, এটা আমার নিজের মধ্যে একটা জেদ থাকে। কারণ বললাম না, সমস্ত কিছুর সময় হচ্ছে আর আমার এটার জন্য সময় হবে না। দেখো সবাইকে টাইম দিচ্ছি আর তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও রেডি করতে পারবো না, সেটা কি হয়? তো বলতে পারো এই জেদ নিয়েই প্রত্যেক দিন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো, আর এই ঠান্ডায় নিজেদের শরীরের কিন্তু অবশ্যই খেয়াল রেখো। টাটা।